কিঞ্জলকে সবাই হলুদ লাগাচ্ছিল, আর তখনই কিঞ্জলের রয়্যাল বাথরুম তার জন্য সেজে তৈরি হয়েছিল। কিঞ্জল শহরের বড় ব্যবসায়ী মুকেশ রায় আর নীতি রায়ের একমাত্র মেয়ে। আর আজকে হচ্ছে কিঞ্জলের বিয়ের অনুষ্ঠান। গড ব্লেস ইউ মাই ডল। থ্যাংক ইউ মা। মা, আমার বাথরুমটা কি রেডি আছে? গায়ে হলুদ লেগে কেমন চিপচিপ করছে, আমি স্নান করতে যাব। হ্যাঁ বাবু, 2 মিনিট অপেক্ষা করো। যেখানে একদিকে শহরের মডার্ন মেয়ে কিঞ্জলের গায়ে হলুদ হচ্ছিল, অন্যদিকে সেখানেই গ্রামের মানুষেরা গান বাজনা করে গ্রামের মেয়ে সীমার গায়ে হলুদ দিচ্ছিল। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আজ যত সুখ ভরে দেব আজ তোরিয়া চলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। এলো রে এলো খুশির লগন, এলো রে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙামন, আসবে সে তাই লাজে রাঙামন, মেতেছে আনন্দে আজ প্রাণে যে, বরণ ডালা সাজা হলুদে শাক বাজা কন্যে আমাদের। গায়ে হলুদের পর সীমা স্নান করতে যাচ্ছিল নদীতে, আর কিঞ্জল যাচ্ছিল রয়্যাল বাথরুমে। ও শিট, বাথটবে এই গাঁদা ফুল কে রাখলো? গোলাপের পাপড়ি কোথায়? ধনী পরিবারের মেয়ে হওয়াতে কিঞ্জল খুব রাগীও ছিল। আসলে কিঞ্জল গ্রামের একটি ছেলে অমলকে ভালোবেসেছিল, আর কিঞ্জলের বাবা মা তার খুশির জন্য অমলের সঙ্গেই তার বিয়ে দেয়। আর সেখানেই অমলের ছোট ভাই কমলের বিয়ে হয় গ্রামের মেয়ে সীমার সঙ্গে। আর দুটি বৌমাই বিয়ের পরে মাটির তৈরি তাদের শ্বশুর বাড়িতে আসে। কিন্তু গৃহপ্রবেশের সময় কিঞ্জল এই ছোট্ট মাটির ঘরকে দেখে বলে, অমল, তোমার বাড়ি কি এটা? হ্যাঁ বৌমা, এটাই আমাদের ছোট্ট মাটির ঘর। এসো, দুজনেই একই সঙ্গে ভিতরে এসো, এই বাড়িতে তোমাদেরকে স্বাগত। ভিতরে এসে কিঞ্জল ভালো করে বাড়িটা দেখে। কি হয়েছে বড় বৌমা? আমি জানি তুমি শহরের মেয়ে, তাই তো তোমার ঘরটা ইটের বানিয়ে দিয়েছি। অমল, যা বৌমাকে নিয়ে ঘরে যা। হ্যাঁ মা, এসো কিঞ্জল। অমল কিঞ্জলকে নিয়ে ইটের ঘরে আসে। অন্যদিকে কমলা তার ছোট বৌমার ঘরে গিয়ে তাকে বলে, ক্ষমা করো ছোট বৌমা, তোমাকে এই মাটির ঘরটা দিয়েছি। কোনো ব্যাপার না শাশুড়ি মা, আমি তো গ্রামেরই মেয়ে, আমার কাছে এই মাটির ঘরটাই স্বর্গ। আর পরের দিন সকালে কিঞ্জল হাই তুলতে তুলতে অলসভাবে বলে, ও গড, বিয়ের এত নিয়ম কানুনে বড্ড ক্লান্ত লাগছে। যাই, গিয়ে এবার একটু স্নান করি। তবে বাথরুমটা কোথায় যেন? বাড়ির ভিতরে কোথাও বাথরুম খুঁজে না পেয়ে কিঞ্জল বাইরে এসে দেখে সীমা মাটি আর গোবর দিয়ে উঠোন নিকোচ্ছে। ইস, ছি ছি, গোবরের কি বাজে গন্ধ আসছে। এই বোকা মেয়েটা, বাথরুম কোথায়? আর বাথরুম আছে তো? কি বললে, বাথরুম? দিদি, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে সীমা কিঞ্জলকে নিয়ে গ্রামের নদীতে যায়, যে নদীতে আগে থেকেই 3-4 জন বউ স্নান করছিল। সীমাও সেখানে স্নান করতে নেমে যায়। এইরকম খোলা জায়গায় স্নান করতে তোমাদের লজ্জা করছে না? না না দিদি, তুমি এসো না, তুমিও এসো। এরপর কিঞ্জলও নদীতে স্নান করতে নামলে, মা গঙ্গার জয়, জয় মা গঙ্গা। দিদি, তুমিও এরম করে স্নান করো না। শাট আপ, নিজের বোকামো নিজের কাছে রাখো, যত সব। এই বলে রাগ করে কিঞ্জল বাড়ি চলে এসে দারিদ্রতার কথা শুনে অমলকে খোঁটা দিতে দিতে বলে, অমল, আমি যদি জানতাম তুমি এতটা গরিব যে তোমার বাড়িতে একটা বাথরুমও নেই, তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। তোমার জন্য আমাকে ওই নদীতে ওই অশিক্ষিত মেয়েগুলোদের সঙ্গে স্নান করতে হচ্ছিল। এভাবেই সময় কাটল। বাড়ির সমস্ত কাজ সীমা একা হাতেই করত। তারপর যখন গরমের সময় কাছে এলো, ও মাই গড, কি গরম এখানে! উফ, যেন ইট ভাটাতে আছি। এই গরমে তো আমি ঘুমাতেও পারবো না। ভগবান জানে কেন আমি এখানে এসে মরলাম। তখনই কমলা বাইরে জল খেতে এসে কিঞ্জলকে উঠোনে এইভাবে হাঁটতে দেখে জিজ্ঞাসা করে, বৌমা, মাঝরাতে এখানে কি করছো? ঘুমাওনি কেন এখনো? আমারই কপালটা খারাপ, তাই জন্য তো এই বাড়িতে বিয়ে করে আসতে হলো, যেখানে না একটা বাথরুম আছে, না আছে এসি। আগে জানলে বিয়েই করতাম না।
যদিও অমলের আর কি দোষ, বাড়ির মানুষগুলোই নড়বড়ে হলে ও আর কি করবে? সবাই তো আমার বাবা মার মতো বড়লোক হতে পারে না। বৌমার কথা শুনে কমলা কষ্ট পেয়ে বলে, বৌমা, এই গরিব মানুষদের কাছে যা টাকা ছিল তা দুটো ছেলের বিয়েতে খরচ হয়ে গেছে। এবার হাতে একটু টাকা এলে আমি আগে বাথরুমটা বানিয়ে দেব। সত্যি? সেট আপ শাশুড়ি মা, ততদিনে কি আমি এই গরমের মধ্যে থাকবো আর ওই বেহায়া মেয়েগুলোর সাথে স্নান করবো নাকি? হ্যাঁ। তখনই সেখানে সীমা এসে কিঞ্জলকে বলল, দিদি, অনেক হয়েছে, অনেক দিন ধরে তোমার বাজে কথা শুনছি, এবার থামো। আরে তুমি এই বাড়ির বৌমা, নিজের বাড়ি ছেড়ে আসাটা কোনো বড় কথা নয়, অন্যের বাড়িকে নিজের বাড়ি করে নেওয়াই বড় কথা। আর তোমার যদি এতই সমস্যা হয় আমাদের অভাবে, ঠিক আছে, তোমার প্যাকিং সেরে নাও, আমি আজকেই তোমায় তোমার রাজপ্রাসাদে ছেড়ে দিয়ে আসছি। দুজনের এই কথা শুনে কিঞ্জল তার ভুলটা বুঝতে পারে আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর সে সকলের কাছে ক্ষমাও চায়। আর ওই দিনের পর থেকে কিঞ্জল শ্বশুর বাড়িকে তার নিজের বাড়িই ভাবত। আর কিছুদিন পর অমল কিঞ্জলের জন্য বাথরুম তৈরি করে দিলে বাইরে স্নান করার সমস্যা থেকেও কিঞ্জল মুক্তি পেয়ে যায়। যাই বলো না কেন, সৌরভ যে খুব ভাগ্যবান সেটা মানতেই হবে। কি সুন্দর চাঁদের মতো ফুটফুটে বউ পেয়েছে। হ্যাঁ, আনবো না? আমার একমাত্র ছেলে বলে কথা, আনতে তো হবেই। ও আমার নতুন বৌমা, তাড়াতাড়ি সবার পা ছুঁয়ে আশীর্বাদটা নিয়ে নাও তো। এবার প্রথমে শ্বশুরমশাইয়ের পা ছুবে। নতুন বউ সোমিয়া শ্বশুরমশাই মনোজ ঘোষের পা ছুঁয়ে যখনই আশীর্বাদ নিতে গেল, আশীর্বাদের নাম করে মনোজবাবু হাতটা ওর পিঠের ওপর দেয় আর বাজেভাবে ওকে ছোঁয়ার চেষ্টা করে। বেঁচে থাকো বৌমা, আর আমাদের সবাইকেও ভালো রেখো। শ্বশুরমশাইয়ের ব্যবহার সোমিয়ার একটু অদ্ভুত লাগলেও সে সেটা মনের ভুল বলে এড়িয়ে যায়। এরপর শ্বশুরমশাই ওকে উপহার দেয় আর তার সাথে বাকি আত্মীয়রাও ওকে উপহার দিয়ে চলে যায়। সোমিয়া একটি ছোট্ট গ্রামের সহজ সরল মেয়ে ছিল, যে বেশি কথা বলতো না। বিয়ের 2 দিন পর সৌরভ সোমিয়াকে বলল, এই দেখো সোমিয়া, এটা আমাদের হানিমুনের টিকিট, গোয়ার 3 দিনের ট্রিপ। তুমি প্যাকিং শুরু করে দাও, আমি মা আর বাবাকে বলে আসছি। ঠিক আছে, আমি এখনই প্যাকিং করে নিচ্ছি। সৌরভ আর সোমিয়া হানিমুনের জন্য গোয়া চলে যায়। এর কিছুদিন পরেই ওরা ফিরে আসে। এখন ওদের বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল। একদিন যখন ওদের রুমে ওর শাশুড়ি 1 গ্লাস দুধ নিয়ে এলো। আরে মা, বাহ, নিজের ছেলের জন্য দুধ এনেছো, দাও দাও। চুপ কর, এটা তোর জন্য না, এটা আমার বৌমা সোমিয়ার জন্য। দেখ তো, মেয়েটা শুকিয়ে পাতলা পাপড় হয়ে গেছে। এই অবস্থায় বৌমার বাপের বাড়ির লোকেরা দেখে কি বলবে, যে আমরা ওর খেয়ালই রাখি না। বৌমা, নাও, এই দুধটা খেয়ে নাও। হ্যাঁ মা। দুধ দিয়ে শাশুড়িমা চলে গেলে বাইরে দাঁড়িয়ে থাকা মনোজবাবু বলল, কাজ হয়ে গেছে কি? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। শাবাশ। অন্যদিকে সোমিয়া সৌরভকে বলে, সত্যি মা কত ভালো না, আমার কত খেয়াল রাখে। আমি কত ভাগ্যবতী যে এরকম একটা পরিবার পেয়েছি যেখানে সবাই আমাকে ভালোবাসে। একদম ঠিক বলেছো সোমিয়া, আমরা সবাই তোমাকে খুবই ভালোবাসি। আর এবার তোমারও কর্তব্য যে তুমিও আমাদেরকে সমানভাবে ভালোবাসো। নাও, এবার দুধটা খেয়ে নাও। এরপর সোমিয়া দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর প্রতিদিনই সৌরভ সোমিয়াকে দুধ এনে খেতে দিত আর ওই দুধ খেয়ে সোমিয়া ঘুমিয়ে পড়ত। অন্যদিকে রমার প্রতিবেশী বিমলা এমন ধরনের মহিলা ছিল যারা অন্যের হাড়ির খবর নিত। এমনই এক রাতে বিমলা যখন ওদের বাড়িতে এলো, আরে রমা বোন, আমাকে ক্ষমা করে দিও যে এত রাতে এসে তোমাকে বিরক্ত করছি। আসলে কি হয়েছে না, বাড়িতে চিনিটা শেষ হয়ে গেছে আর ছেলে বিট্টু চিনি ছাড়া তো দুধই খেতে চায় না। আর এত রাতে যে সব দোকানও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি ভেতর থেকে এনে দিচ্ছি। এরপর বিমলা ঘরের চারদিকটা খুব ভালো করে দেখছিল আর ঠিক সেই সময় ওর নজর পড়ল সোমিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা মনোজ ঘোষের ওপর। এরপরে রমা চিনি নিয়ে আসে। এই নাও চিনি। অনেক ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, বৌমা কোথায়, দেখতে পাচ্ছি না তো? আরে রাত 10টা বাজে, ও তোর স্বামীর ঘরেই থাকবে না, সবে নতুন বিয়ে হয়েছে, এটাও বোঝো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ। কিন্তু বিমলা যখন বাড়ি ফিরছিল তখন সৌরভ গার্ডেনে বসে গেম খেলছিল। এই দেখে বিমলা ভাবল, আরে সৌরভ তো এখানে, তাহলে রমা বোন মিথ্যে কথা কেন বলল? আর বৌমার ঘরে এত রাতে মনোজবাবুই বা কি করছেন? কিছু তো গন্ডগোল আছে।
বিমলার সন্দেহ হয়, তাই সে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে থাকে। বিমলার ঘর থেকে সোমিয়ার ঘরে জানলাটা দেখা যেত আর তার সাথে কিছু আওয়াজও শোনা যেত, তাই সে একটু নিয়মিত নজর রাখত। আর অন্যদিকে সৌরভ রোজই দুধের গ্লাস দিত সোমিয়াকে। না না সৌরভ, আমি এই দুধ খাবো না, এই দুধ খেলে আমার না খুব ঘুম পায়, খাবো না আমি। কি যে বলো না সৌমিয়া, তুমি সারাদিন কাজ করো তাই জন্যেই ক্লান্ত হয়ে পড়ো। চলো দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি। সোমিয়া ওই দুধ খেয়ে নেয়। পরের দিন ওর বমি হয়, আর বমি হলে ও ডাক্তারের কাছে গেলে জানতে পারে যে ও প্রেগনেন্ট। এই খবর শুনে বাড়িতে সবাই খুব খুশি হয়ে যায়। এইভাবেই কিছুদিন চলে যাওয়ার পর একদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে ও একটি রিপোর্ট পায়, যা দেখে ওর মাথা ঘুরে যায়। যে রিপোর্টটা ছিল সৌরভের, তাতে লেখা ছিল যে ও কোনোদিনই বাবা হতে পারবে না। সৌরভ যদি কোনোদিন বাবা হতে পারবে না, তাহলে আমার পেটে কার সন্তান? এই নাও বৌমা, দুধটা খেয়ে নাও। একটু মাথায় জোর দিলেই সোমিয়ার মনে পড়ে যায় যে যখনই ও দুধটা খেত তখনই ও ঘুমিয়ে পড়ত। ও ঘুমিয়ে পড়লেই সৌরভ ওর ঘর থেকে বেরিয়ে যেত, আর অন্য একজন লোক ঘরে আসত আর তারপর ওর সাথে। কিন্তু লোকটি কে ছিল তার মনে পড়ছিল না, তাই সে রেগে গিয়ে সৌরভকে বলল, সৌরভ, সত্যি করে বলো, বাচ্চাটা কার? আমি জানি যে তুমি কোনোদিনই বাবা হতে পারবে না, সত্যি কথা বলো। বেশি আওয়াজ করলে সারা জীবনের মতো তোর আওয়াজ বন্ধ করে দেবো, বুঝলি? আর কাউকে কিচ্ছু বলবি না, যা হচ্ছে হতে দে। ওই দিন থেকে ওরা সবাই ওকে বাড়িতেই আটকে রাখল, আর ওকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে ওকে মারধরও করত। কিন্তু বিমলা দেবী নিজের ঘর থেকে এই সবই দেখত। বিমলা দেবী এসব সহ্য করতে না পেরে পুলিশকে ফোন করে সব বললে পুলিশ ওখানে চলে আসে। আসলে আমার ছেলের বিয়ের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পর ডাক্তাররা বলেছিল ও কোনোদিনও বাপ হতে পারবে না। সৌরভ আমাদের একমাত্র ছেলে, আর আমরা চেয়েছিলাম যে আমাদের বংশ এখানেই না শেষ হয়ে যায়। এই জন্য আমরা তিনজন মিলে একটা প্ল্যান বানালাম। আমরা ওর বিয়ে গ্রামের এক ভোলা ভালা মেয়ের সঙ্গে করিয়ে দিলাম, আর বৌমাকে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম, যার পর ও গভীর ঘুমে চলে যেত। যার পর সৌরভ ঘর থেকে বেরিয়ে গেলে আমি ওর ঘরে চলে যেতাম। ওর পেটের বাচ্চাটা আমারই। ছি বাবা, আপনার লজ্জা করলো না এরকম নিচু কাজ করতে? সৌরভ, তোমার মতো স্বামী থাকার চেয়ে তো বিধবা হওয়া অনেক ভালো ছিল। আর আপনি মা হয়ে মেয়ের সাথে এরকম করতে পারলেন? ইন্সপেক্টর সাহেব, আপনি ওদের গ্রেপ্তার করুন আর ওদের পাপের শাস্তি দিন। ধরে সব কটাকে ধরে জেলে পুড়ে দেয় একদম, ওখানে গিয়ে বংশ বিস্তার করুক। এত বিমলা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ইনফরমেশনটা দিলেন আর এই মেয়েটিকে অত্যাচারের হাত থেকে বাঁচালেন। এরপর সোমিয়া বিমলা দেবী আর পুলিশকে ধন্যবাদ জানায়। আইন ওদের কঠোর শাস্তি দিল আর ওদের সমস্ত সম্পত্তি হবু সন্তানের নামে করে দিল, আর তার সাথে ওদের আজীবন কারাদণ্ডের শাস্তিও দিল। Thanks for watching.